আসসালামু আলাইকুম। চ্যানেল আই প্রবাস সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। সরকারি খরচ 1 লাখ হলেও বাংলাদেশিদের কাছে কুয়েতের ভিসা বিক্রি হচ্ছে 12 লাখে। শ্রমবাজার ঘিরে সক্রিয় ভয়ঙ্কর দালাল চক্র। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় পর্তুগাল বিএনপিতে অস্থিরতা, রাজপথে সংঘর্ষ, মারামারিতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানো চরম বোকামি, বললেন ট্রাম্প। হামলা না হলে ইরান পরমাণু অস্ত্রের মালিক হতো মন্তব্য। এবং যুক্তরাষ্ট্রে আইএসের হাতে আটকদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, চিকিৎসার ব্যর্থতাকে দুষছেন বিশেষজ্ঞরা। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। সরকারি খরচ মাত্র 1 লাখ টাকার কিছু বেশি, অথচ সেই ভিসাই বাংলাদেশিদের কাছে বিক্রি হচ্ছে 7 লাখ থেকে 12 লাখ টাকায়। কুয়েতগামী শ্রমবাজারকে ঘিরে সক্রিয় ভয়ঙ্কর দালাল সিন্ডিকেট। স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া অনেক প্রবাসী ঋণের বোঝা নিয়েই পড়ছেন চরম ঝুঁকিতে। তবে অনিয়ম রোধ এবং ভিসা যাচাইয়ের ক্ষেত্রে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ও ছবিতে সাদি মাহমুদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। উন্নত জীবন আর পরিবারের মুখে হাসি ফোটানোর আশায় প্রতিনিয়ত এই দেশে পাড়ি জমাচ্ছেন হাজারো বাংলাদেশি। কিন্তু সেই স্বপ্নযাত্রার পথেই সক্রিয় একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট। সরকারি নিয়ম অনুযায়ী কুয়েতের 18 নম্বর কর্ম ভিসার নির্ধারিত খরচ 1,06,780 টাকা। অথচ একাধিক হাত বদল আর দালালদের দৌরাত্ম্যে একই ভিসার জন্য একজন বাংলাদেশি শ্রমিককে গুনতে হচ্ছে 7 লাখ থেকে 12 লাখ টাকা পর্যন্ত। অভিযোগ রয়েছে, একই ধরনের ভিসা ও একই বেতনে ভারত, নেপাল কিংবা শ্রীলঙ্কার শ্রমিকরা সরকারি ব্যবস্থাপনায় যেখানে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকায় কুয়েতে আসতে পারছেন, সেখানে বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি অর্থ। দালালরা বলে কুয়েতে 1 দিনারে 400 লাগা কুয়েত। এই কথা বলে প্রবাসীরা আসলে এখানে আসার জন্য তাড়াহুড়া করে দালালদের খপ্পরে পড়ে এখানে আসে। তারা অনেক কষ্টে দিন যাপন করছে। তো এখানে অনেক দালালের মাধ্যমে বা এজেন্টের মাধ্যমে বা অফিসের মাধ্যমে যারা ভিসা নেন, তো নেওয়ার পরে আসার পরে এখানে আসার পরে অনেকে প্রতারণা হয়। অতিরিক্ত টাকা জোগাড় করতে অনেকেই নিচ্ছেন বড় অঙ্কের ঋণ। পরে কুয়েতে এসে সেই ঋণের চাপ সামলাতে গিয়ে কেউ কেউ জড়িয়ে পড়ছেন অবৈধ কাজ কিংবা স্থানীয় আইন লঙ্ঘনের মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে। অনেক প্রবাসী আবার প্রশাসনের অভিযানে গ্রেফতার হয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরছেন। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের। বছরে 11 মাস কাজ করবেন, 1 মাস পুরো বেতনে তার ছুটি যাওয়ার কথা, এবং এই সব তথ্য লিপিবদ্ধ হয়ে তার একটা কাজের কন্ট্রাক্ট তার পাওয়ার কথা। কাজের কন্ট্রাক্টটা হাতে পেয়ে ভিসার সঠিকতা যাচাই করে তারপরে কুয়েতে আসবেন, আর এছাড়া আপনি প্রতারিত হতে পারেন। স্বপ্নের দেশে যাওয়ার আগে একটু সচেতনতাই বদলে দিতে পারে একজন প্রবাসীর ভবিষ্যৎ। দালালের প্রলোভনে নয়, সরকারি নিয়ম মেনে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান সংশ্লিষ্টদের। সাদি মাহমুদ, চ্যানেল আই। দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে পর্তুগাল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়ায় চরম অস্থিরতা বিরাজ করছে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে। এই রাজনৈতিক অচল অবস্থা এখন আর শুধু ঘরোয়া বৈঠকে সীমাবদ্ধ নেই, বরং তা গড়িয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও মারামারিতে। লিসবনের প্রকাশ্য রাজপথে প্রবাসীদের এমন বিবাদ পর্তুগিজ সমাজের কাছে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। পর্তুগাল প্রতিনিধি হাফিজ আল আসাদের রিপোর্টে বিস্তারিত। আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই পর্তুগাল বিএনপির পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন তৃণমূলের নেতাকর্মীরা।
কেন্দ্র এবং স্থানীয় সিনিয়র নেতাদের সমন্বয়হীনতায় বারবার পিছিয়ে গেছে কমিটি গঠন। বর্তমানে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে পড়েছেন নেতাকর্মীরা, আর প্রত্যেকেই নিজেকে মূলধারার দাবি করায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি আর ছড়াচ্ছে উত্তেজনা। দায়িত্বশীল নেতৃবৃন্দ ইংল্যান্ডে অবস্থান করার কারণে পর্তুগালে এরা অবস্থান করে, যার কারণে আপনি জানেন পর্তো সহ লিসবনে বড় ধরনের মারামারি এর একমাত্র কারণ। পর্তুগাল আহ্বায়ক কমিটি যারা 90 দিনের অনুমোদিত ছিল, তারা আজ দীর্ঘ 3 বছর ধরে আহ্বায়ক কোনো কমিটি পাস করতেছে না। লিসবন পোর্তো সহ কয়েকটি এলাকায় কমিটি গঠন নিয়ে একাধিকবার বিএনপি দু গ্রুপের মধ্যে হাতাহাতি এবং বড় ধরনের মারামারি ঘটনা ঘটেছে। পরে যা পর্তুগিজ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হলেও অনেক প্রবাসীর ব্যক্তিগত নথিপত্র রেসিডেন্ট প্রক্রিয়ার এর প্রভাব পড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। আর এমন পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক প্রবাসী বাংলাদেশিরাই। বর্তমান পর্তুগাল আহ্বায়ক কমিটিটা এটা একটা অবৈধ কমিটি, তারা 90 দিনের কথা কইয়া আজকে 4 বছর হয়ে গেছে। বিএনপির অনেক নেতা কর্মী মনে করেন এভাবে চলতে থাকলে প্রবাসের মাটিতে জনপ্রিয়তা হারাবে এই দলটি। তারা বলছেন বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তা না হলে পর্তুগালের শান্ত পরিবেশে বাংলাদেশিদের নিরাপত্তা ও সম্মান দুটি ঝুঁকির মুখে পড়বে। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেই পিএসজির জয়ের পর ফ্রান্স জুড়ে ভক্তের সংঘর্ষের ঘটনায় অন্তত 400 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতিকে একেবারেই গ্রহণযোগ্য নয় মন্তব্য করে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সংঘর্ষে অন্তত 7 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সহিংসতার ঘটনায় 6টি যানবাহন এবং 2টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমিনা রহমান সুপ্তি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির নাটকীয় টাইব্রেকার জয়ের আনন্দ উল্লাসের মধ্যেই বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর এবং পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে মোট 416 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধু প্যারিসেই আটক হয়েছেন 283 জন। পিএসজি স্টেডিয়ামের আশেপাশেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। রাজধানী প্যারিসে বাস, ট্রেন ও রেল পরিষেবা ব্যাহতকারীদের অস্থিরতা দমনে হাজার হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলার দ্রুত বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসা দাতব্য সংস্থা MSF। সংস্থাটি জানিয়েছে প্রাদুর্ভাব ঘোষণার মাত্র 2 সপ্তাহের মধ্যে 1000-এর বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত 246 জনের মৃত্যু হয়েছে। MSF এর উপপরিচালক অ্যালান গঞ্জালেস বলেন, অল্প সময়ে এত বেশি রোগী শনাক্ত হওয়ার নজির আগে দেখা যায়নি। পরিস্থিতি পর্যালোচনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতুরি প্রদেশ সফর করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডক্টর টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস। তিনি রোগ মোকাবেলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে সতর্ক করে বলেছেন, ইবোলায় মৃত ব্যক্তির দেহ স্পর্শের মতো কিছু সামাজিক রীতি সংক্রমণ আরও বাড়াতে পারে। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবার দেখবেন ইউএসএ সংবাদ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানে মার্কিন হস্তক্ষেপ ছিল চরম বোকামি এবং শুরুতেই সেখানে যাওয়া উচিত হয়নি। তবে ট্রাম্প দাবি করেন, মার্কিন হামলা না হলে ইরান এতদিনে পরমাণু অস্ত্রের মালিক হয়ে যেত। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে বড় ধরনের লক্ষ্যবস্তু বানায়নি, বরং দেশটির নেতৃত্বের বিভিন্ন স্তরকে দুর্বল করার দিকে মনোযোগ দিয়েছে, যাতে পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা তৈরি না হয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা আইএস এর হাতে আটকদের মধ্যে বেড়েই চলছে আত্মহত্যার ঘটনা, যা নিয়ে উদ্বিগ্ন দেশটির জনস্বাস্থ্য ও কারাগার বিশেষজ্ঞরা। এপির প্রতিবেদনে চিকিৎসার ব্যর্থতাকে দুষছেন বিশেষজ্ঞরা। সুলতানা হিমুর রিপোর্ট। 2025 সালের এপ্রিলে রায়োর মৃত্যুই ছিল আইস এর হাতে আটকদের মধ্যে আত্মহত্যার প্রথম ঘটনা। আত্মহত্যার আগে চিরকুটে রায়োর অনুরোধ ছিল মায়ের সাথে কথা বলার। নথি থেকে জানা গেছে, তার মানসিক স্বাস্থ্য চিকিৎসার আবেদনটিও স্থগিত রেখেছিল কর্তৃপক্ষ। অ্যাসোসিয়েট প্রেসের অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য বলছে, 2025 সালের জানুয়ারি থেকে আটকদের 51 জন মারা গেছেন। তাদের প্রায় 1/5 আত্মহত্যা। বিশেষজ্ঞদের দাবি, সময়মতো চিকিৎসা পেলে বাঁচানো যেত অনেক প্রাণ। জনস্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে কোথাও একটা বড় ভুল হচ্ছে। এমন মৃত্যু সত্যি উদ্বেগজনক। প্রতিবেদনে উঠে আসে, ট্রাম্প ক্ষমতায় আসার পর আটক 10 জন আত্মহত্যা করেন। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন জনস্বাস্থ্য কর্মকর্তা এবং কারাগার বিশেষজ্ঞরা বলছেন, গুরুতর কিছু একটা ভুল হচ্ছে আটক কেন্দ্রগুলোতে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বলছে, ট্রাম্প প্রশাসনের আমলে আত্মহত্যা অত্যন্ত বিরল ঘটনা এবং যেসব বন্দীর মধ্যে আত্মক্ষতির লক্ষণ দেখা যায়, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আটক কেন্দ্রের কর্মীরা কঠোর প্রোটোকল অনুসরণ করেন। আত্মহত্যার ঘটনাগুলো পর্যালোচনায় উঠে আসে, আইসের সাথে চুক্তিবদ্ধ বেসরকারিভাবে পরিচালিত আটক কেন্দ্রের কারাগারে কর্মীরা বন্দীদের মানসিক স্বাস্থ্যের অবনতিকে উপেক্ষা করেছেন। আইসের দাবি, তারা আটক হওয়াদের আগমনের 12 ঘন্টার মধ্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যগত অবস্থা পরীক্ষা করে থাকে। সুলতানা হিমু, চ্যানেল আই। নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা অনুষ্ঠিত হয়েছে। গালা আয়োজনে প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট ডলার সরাসরি স্থানীয় অলাভজনক সংস্থা ও কমিউনিটি সংগঠনগুলোকে দেওয়া হবে। নিউ জার্সি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত চৌধুরী। মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা অনুষ্ঠান শুধু জাঁকজমকপূর্ণ উদযাপনই নয়, বরং কমিউনিটির কল্যাণে এক শক্তিশালী উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে। কেননা এই অনুষ্ঠানের মাধ্যমে যে তহবিল সংগৃহীত হবে, তা শুধু যুব সমাজের জন্যই নয়, বরং প্রবীণ নাগরিক, ভেটারান, শিল্প সংস্কৃতি এবং বিভিন্ন দাতব্য সংস্থা ও মানব কল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হবে, যা এই অভিষেক গালাকে এক অনন্য মানবিক উদ্যোগে পরিণত করেছে। অভিষেক গালার এই আয়োজনে প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট প্রতিটি ডলার সরাসরি স্থানীয় অলাভজনক সংস্থা ও কমিউনিটি সংগঠনগুলোকে দেওয়া হবে, যা এই আয়োজনকে আরও অর্থবহ করে তুলেছে। এসব সংস্থা মূলত যুব সমাজ, প্রবীণ নাগরিক, বহুজাতিক সাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পকলার সঙ্গে যুক্ত। এর মধ্যে বাংলাদেশ কমিউনিটিও অন্তর্ভুক্ত। মেয়র মার্টি স্মল বাংলাদেশ কমিউনিটির জন্য সবসময় অবদান রাখতেছে, আমি তার সফলতা কামনা করি। মার্টি স্মলকে ধন্যবাদ জানাচ্ছি যে সে সবসময় এইভাবে আমাদেরকে হেল্প করে এবং ভবিষ্যতেও করবেন আশা করি। আমি মেয়র মার্টি স্মলকে অভিনন্দন জানাই। উনি আমাদের বাঙালি কমিউনিটির জন্য কাজ করে আসছেন, ভবিষ্যতেও কাজ করবেন। তাকে ভবিষ্যৎ মঙ্গলের জন্য তার শুভকামনা করি। বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ অনুদানপ্রাপ্ত বিভিন্ন সংগঠনের সাথে বাংলাদেশ কমিউনিটিকে অন্তর্ভুক্ত করার জন্য মেয়র মার্টি স্মল সিনিয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ কমিউনিটিকে প্রদত্ত অনুদান কমিউনিটি সেবায় তাদের চলমান সেবা কার্যক্রমকে আরো গতিশীল করবে। আজকের এই গালা অনুষ্ঠান থেকে উদ্ধৃত তহবিল কমিউনিটির বিভিন্ন সংগঠনকে প্রদান করা হবে, যা মানব কল্যাণে ব্যয় করা হবে। তাই এই গালা অনুষ্ঠান একটি মহৎ উদ্যোগ হিসেবে সর্বমহলে বিবেচিত হচ্ছে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, হার্ড রক ক্যাসিনো, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা।
নিউ ইয়র্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটের নবান্ন রেস্তোরাঁর সামনে অনুষ্ঠানের আয়োজন করে জ্যাকসন হাইটস এলাকাবাসী। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও বাংলাদেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। আয়োজনে ছিলেন জ্যাকসন হাইটস এলাকাবাসী সংগঠনের প্রেসিডেন্ট শাকিল মিয়া, সেক্রেটারি মোহাম্মদ আলম নমি। বক্তব্য রাখেন অ্যাটর্নি মঈন চৌধুরী, বিএনপি নেতা গিয়াস আহমেদ ও অন্যরা। এবার অন্যান্য সংবাদ। সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু বলেছেন, শহীদ জিয়াই দেশের উন্নয়নে বেকার যুবকদের প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার নেতৃত্ব অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে বিরামহীন পরিশ্রম করে যাচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দলের সহ সভাপতি আব্দুল জলিল লিটনের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইটালির ভেনিস শাখা। ভেনিস বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী নিমাল চৌধুরীর উদ্যোগে এই আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক এবং সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিম নিক্ষেপ ও মারধর করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে হামলার শিকার হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কিছু ব্যক্তি অভিষেককে ডিম নিক্ষেপ ও কিল ঘুষি মারছে। ভোট পরবর্তী সহিংসতায় নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে তাকে ঘিরে উত্তেজনা করে এই পরিস্থিতি সৃষ্টি হয়। মেক্সিকোতে নিহত ও নিখোঁজ সাংবাদিকদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। শনিবার এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়। এতে ২০০০ সাল থেকে নিহত অন্তত ২০০ সাংবাদিক এবং নিখোঁজ ৩৫ জনের নাম স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মানবাধিকার কর্মী, সাংবাদিক এবং নিহতদের স্বজনরা তাদের ছবি ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয়। এ সময় বক্তারা সাংবাদিক হত্যা ও গুমের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন। উৎসব মুখর ও বর্ণিল আয়োজনে পর্দা নামল ২ দিনব্যাপী টরন্টো বাংলা বইমেলার। বিপুল সংখ্যক বইপ্রেমী, লেখক, প্রকাশক, শিশু কিশোর ও নারী পুরুষের পদচারণায় বইমেলার রূপ নেয় মিলন মেলায়। প্রবাসীরা একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে মেতে ওঠেন আনন্দ উৎসবে। প্রথম দিন স্থানীয় শহীদ মিনার থেকে আয়োজন শুরু হয়। ২ দিনব্যাপী বইমেলায় অংশ নেন অর্ধশত কবি, সাহিত্যিক। বইমেলায় ২৫টি বুক স্টলে ছিল বিভিন্ন ধরনের ৫ শতাধিক বই। বিভিন্ন বিভাগে অবদান রাখা ১৭০ জনকে সম্মাননা দেওয়া হয়। স্থানীয় মেয়র অলিভিয়া চাও ও এমপি ডলি বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশ্বকাপের সহ আয়োজক দেশ কানাডা চূড়ান্ত দল ঘোষণা করেছে। ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপ খেলা ১৩ ফুটবলার। বাকি ১৩ জন প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। প্রত্যাশিতভাবেই দলে রয়েছেন তারকা ডিফেন্ডার আলফোন্সো ডেভিস। যদিও চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন বায়ার্ন মিউনিখের এই ফুটবলার, তবু তাকে দলে রেখেছেন প্রধান কোচ জেসে মার্শ। ডেভিস ছাড়াও ২০২২ বিশ্বকাপে খেলা জোনাথন ডেভিড ও লিয়াম মিলার দলে জায়গা ধরে রেখেছেন। নবাগত ১৩ ফুটবলারের মধ্যে রয়েছেন গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো, ডিফেন্ডার মইসে বোম্বেটো এবং ফরওয়ার্ড তানি ওলুয়া সেই। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারি খরচ ১ লাখ হলেও বাংলাদেশিদের কাছে কুয়েতের ভিসা বিক্রি হচ্ছে ১২ লাখে।
শ্রমবাজার ঘিরে সক্রিয় ভয়ঙ্কর দালাল চক্র। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় পর্তুগাল বিএনপিতে অস্থিরতা, রাজপথে সংঘর্ষ, মারামারিতে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানো চরম বোকামি, বললেন ট্রাম্প। হামলা না হলে ইরান পরমাণু অস্ত্রের মালিক হতো, মন্তব্য। এবং যুক্তরাষ্ট্রের আইসের হাতে আটকদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, চিকিৎসার ব্যর্থতাকে দুষছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। প্রবাস সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।